মানে বিনা কারণে হয়রানি করে। ও দেখেন রাস্তার মাঝখানে গাড়ি ঘুরে ফেলছে, মেইন রোড, এটা হচ্ছে আমিন বাজার। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি হয়েছে এখানে। আমি বের হয়েছিলাম মুক্তাগাছা যাওয়ার জন্য, সেখানে হচ্ছে আমার নানু মারা গেছিলো, তো সেই জন্য আমি যাওয়ার জন্য উদ্দেশ্যে বের হয়েছি। তো এখানে অনেক কিছু হয়ে গেছে আসলে আমার সাথে। তো চলেন আমরা আসলে ভিডিওটা দেখি পুরোটা কি হয়। আসসালামু আলাইকুম। আজকে আমার জন্য একটা খুব দুঃখের দিন। এই দিনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যে নানু উনি মারা গেছেন। আমার যে নানা ছিল, নানাদের বোন, নানার বড় বোন, সে মারা গেছেন। এখন আমি আছি বর্তমানে ঢাকাতে। হ্যাঁ, সেখানে আজকে তারেক রহমান আসবে দেশে, সেই জন্য পুরা দেশ, ঢাকা শহর একবারে ধরতে গেলে এই দেখেন অবস্থাটা। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান অবস্থা। এটা পুরাটাই এরকম অবস্থা। মানুষ ধরতেছে না এক প্রকার। তো আমি বুঝতেছি না যে আমি এখন আসলে এই ঢাকা থেকে আমি পর্যন্ত, মানে মানুষ বাসা হচ্ছে ময়মনসিং, আমি ময়মনসিং যাব কিভাবে? জানাজা দিচ্ছে 5টায়। আমি এটা নিয়ে খুব কনফিউজ যে আমি এখন যাব কিভাবে যাব। তো দেখি সামনে যাই, দেখি কোনো বাস। আমি চেষ্টা করবো মহাখালী থেকে এনাতে ওঠার। এনা না, সরি, এখন ওনার নাম হচ্ছে ইউনাইটেডে দেখি কোনোভাবে যাওয়ার চেষ্টা করা যায় কিনা। তো আমি যাবো ইনশাল্লাহ, এবং যাই আমি। আপনাদের সাথে আবার পরে দেখা করছি আমি। হ্যাঁ, মানে প্রত্যেকটা জায়গায় দেখেন, প্রত্যেকটা জায়গায় মানুষ, শুধু মানুষ। এখন এই অবস্থায় আমি যাব কিভাবে? আমি এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। হ্যাঁ, দেখা যাক আমি যাইতে পারি কিনা শেষ পর্যন্ত। তারেক রহমান দেশে আসতেছে। উনি গতকালকে একটা প্রেস মিটিংয়ে বলছে যেন কোনো লোক এয়ারপোর্টে না আসেন আপনারা। তো এটা কি আর কেউ শোনে? এটা কি আর কেউ শোনে না। এটাতে সবাই মানে উচ্ছ্বসিত, আনন্দিত যে তাদের লিডার পারসন এতদিন পর দেশের মাটিতে পা রাখতেছে, যার কারণে আসলে এত মানুষের ঢল। ঠিক আছে, আমি আপনাদের সাথে পরে কথা বলি আবার। আমি একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে নিলাম। মহাখালী চলে যাবো এখান থেকে সরাসরি। মহাখালী যাওয়ার পরে তারপরে দেখবো এখান থেকে কোনো বাস, কোনো কিছু আমি পাই কিনা, সেটাই দেখার জন্য আমি খুব যেন ফাস্ট যাইতে পারি, সেই জন্য আমি আর কি মোটরসাইকেল নিয়ে নিলাম। মনটা খুবই খারাপ ছিল, কিন্তু আসলে কিছু করার নাই, তো চলে যেতেই হবে সবাইকে। এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে যে আসলে ইউনাইটেডের যে টিকিট কাউন্টার, এটা বন্ধ। তো ইউনাইটেডের বাসগুলো সব এখানে দাঁড়ানো আছে। ইউনাইটেড বন্ধ। এখন হচ্ছে এয়ারপোর্টের পাশে নাকি একবারে এয়ারপোর্টে ব্লক। এখন করণীয় হচ্ছে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে এয়ারপোর্ট পর্যন্ত যাইতে হবে। যাওয়ার পরে এয়ারপোর্টটুকু হেঁটে পার হওয়ার পরে ওই পাশ থেকে আমাকে আবার বাস ধরতে হবে। তো সেটা বলতেছে ওনারা। এখন দেখি কি করা যায় বাদ বাকিটা। আমি চিন্তা করে দেখলাম আসলে এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই, যেন তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যায়। আমি সেই চিন্তাটাই করলাম তখন। তাই আমি আর দেরি না করে মোটরসাইকেল নিয়ে চলে গেলাম গাবতলির দিকে। গাবতলি আসার পর আসলে আমি দেখতে পারলাম যে এখান থেকেও বাসের খুব একটা সমাগম নেই, বাস এরকম পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমার আসলে যেটা করণীয় হবে, আমার হয়তোবা আবার মোটরসাইকেল দিয়েই গাজীপুর চৌরাস্তা অথবা চন্দ্রা পর্যন্ত যাইতে হবে। এখন দেখি কি করা যায়। আমাকে গাবতলি এই ভাইটা নামায় দিল। নামায় দেওয়ার পরে উনি আমাকে একটা পরামর্শ দিলেন। উনি আমাকে বললেন যে ভাই চলেন, আপনাকে আমি চন্দ্রা পর্যন্ত পৌঁছায় দিই। চন্দ্রা থেকে আপনি যে কোনো গাড়ি পেয়ে যাবেন, সেটাতে আপনি চলে যেতে পারবেন। যার কারণে আমি আসলে তার কথা সম্মতি দিয়ে, যেন তাড়াতাড়ি হয়, আমি সেই কাজটি করলাম। এই ভাইটারি নিয়ে যাচ্ছে একদম চন্দ্রা পর্যন্ত। গাবতলী থেকে আমি কোনো বাস না পাওয়ার কারণে আমি জাস্ট এই ভাইটারেই বললাম যে ভাই তাহলে আমাকে চন্দ্রা পর্যন্ত নিয়ে যান। তো এই ভাইটা আমাকে চন্দ্রা পর্যন্ত নিয়ে যাবে। চন্দ্রা যাওয়ার পরে আমি সেখান থেকে হয়তো মধুপুর অথবা মুক্তাগাছার কোনো বাস বা কোনো কিছু বা সিএনজি কোনোভাবে আমি চলে যাওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। যাওয়ার সময়ই আমাদের সাথে একটা ইনসিডেন্ট
ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দেখুন এই অটোওয়ালা আমাদের সাথে লাগাই দিছিল, হ্যাঁ দেখতে থাকুন আপনারা। আমরা প্রথমে ওর অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি যে ভাই একটু দাঁড়ান, কথা বলি বা কোনো কিছু। ও কোনো কিছু তোয়াক্কা না করে ও বেপরোয়া গাড়ি চালায় এবং আমার হাতের উপর দিয়ে উঠাই দিতে নিয়েছিল, আমার সামনাসামনি লাগাই দিতে নিয়েছিল। কোনো গাড়ি কোনো কিছু ওরে আটকাতে পারে নাই। অনেক চেষ্টা করার পরেও ও দেখেন রাস্তার মাঝখানে গাড়ি ঘুরে ফেলছে, মেইন রোড, এটা হচ্ছে আমিন বাজার। সেখানে সে উল্টা রং রোডে যায়। পরে আমার যে ড্রাইভার ছিল, মানে মোটরসাইকেলের রাইড ছিল, উনি সহ পিছনে পিছনে যাই, দেখতে থাকুন। অনেক ইশারা দেওয়ার পরে কেউ ওনাকে আটকায় না, কেউ কিছু করে না। আমি জাস্ট ওনার সামনে যা ব্রেক করাই, উনি থামে, একটু থামে। আমাদের সাথে গাড়ি লাগা সারছিল, প্রত্যেকটা গাড়ি আস্তে আস্তে এই দিক, আমরা যাচ্ছি ওই দিক, শুধু ওরে ধরার জন্যে। কিন্তু ও কোনোভাবেই থামতেছিল না, একদম বেপরোয়া গাড়ি চালাইতেছিল। এটার কারণে আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি ওরা আটকানোর, কিন্তু কোনোভাবে আটকাতে পারি নাই। শেষ পর্যন্ত দেখেন কি হয়। দেখছেন ও কীভাবে আমার হাত ওভারটেক করে চলে গেলো। আর ওনার যে সহপাঠী আসছে আমাদের সাথে কথা বলতে, যে ওনার ভুল হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, ভুলে এরকম হয়েছে। আচ্ছা ভাই, আমার ছোট ভাই আমি লগে আসলাম, গাড়ি উল্টাই যায়, গাড়িতে লাগছে প্রাইভেটে। না দাঁড়াইছিল প্রাইভেটে, দেখছে লেগে ভাই থাক থাক করে মারাত্মক ড্রাইভার ভাই, আমারও সহ উল্টে পালাইতেছিল। এখানে মূলত সমস্যা হয়েছিল একটা প্রাইভেট কারের পিছনে ও ধাক্কা মারে, ধাক্কা মারার পরে ঘুরে আবার আমাদের সাথে লাগাই দেয়। আমার অল্পের একটুর জন্য মনে করেন পিছনের যে মাজাতে আমি ব্যথা পাইনি। এই ভাইটার মোটরসাইকেলের পিছনে যে সাইলেন্সার, সেটা ক্ষতি হয় এবং ওনার আটকাইতে গিয়ে আমার হাতে ব্যথা পাই, হাত ছিলা যায়। এরপরে ওই যে প্রাইভেট কারের সাথে লাগাই দিয়েছিল উনি আসে। উনি আসার পরে ওনার সাথে কথা হয়, উনি পরে আমাদের মোটরসাইকেলে উঠে পরে ওনার গাড়ি পর্যন্ত আমরা যাই। হ্যাঁ, ওই যে ওই লোকটা আসতেছে, ওই যে ওনার প্রাইভেট কারে লাগাই দেয় প্রথমে, পরে ওনার লাগানোর পরে উনি ঘুরে যখন এদিকে আসে তখন আমাদের সাথে লাগাই দেয়। মানে সামনে যে দাঁড়াবো ভাই, সেই অবস্থা তো নাই। ও যেমন যেতেছিল, আমরা যথেষ্ট চেষ্টা করছি আটকানোর ওরে। হ্যাঁ, আপনার গাড়ি কই? ও যেমনে গেল ওই দিক দিয়ে, আর ভিডিও আছে মনে হয় সম্ভবত। ওই প্রাইভেট কারের ভাইটা আমার কাছে ভিডিও ফুটেজ চাইলো, যে ভিডিও ফুটেজ আছে কিনা। তারপরে আমি ওনার ভিডিও ফুটেজগুলো ওনাকে দিই। ওই যে ড্রাইভার, অটো ড্রাইভার, ওর ছবি সহ ওনাকে আমি দিই। তারপর ওনাকে বলি যে ঠিক আছে, আপনি আমাদের পিছনে উঠেন, আপনার গাড়ি পর্যন্ত পৌঁছায় দিই। পরে ওনার গাড়ি পর্যন্ত আমরা যাই। যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি ওনার গাড়িটাও ভালোই ড্যামেজ হয়েছে। সাথে সাথে আমাদের যে ভাইয়ের মোটরসাইকেল, ওনারও অনেকটুকু সমস্যা হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে। তো আসলে খুবই বেপরোয়া গাড়ি চালাইছে ও। এমনিতে আমি একটা প্রেশারের মধ্যে যে আমার খুব তাড়াতাড়ি ফাস্ট যাইতে হবে, কিন্তু সেক্ষেত্রে এরকম একটা দুর্ঘটনা আসলে খুবই ঝামেলায় পোহাইতে হয়েছে আমাদেরকে। তো এই জায়গায় একটু মানুষজন ছিল। আর ওই যে ভাইটার গাড়ি, ওই গাড়ির পিছনের অংশে গেলে দেখতে পারবেন কতটুকু ড্যামেজ হয়েছে। না ভাই, অনেক অনেক চেষ্টা করছি আমার হাতে মেরে ভাই চলে গেছে। আমাগো ওই যে আমাগো গাড়ির কি অবস্থা? ওকে ভাই। তারপরে ওনার থেকে বিদায় নিয়ে আমরা যখন স্টার্ট দিব মোটরসাইকেল, একটু আগানোর পরেই এই ভাইটারে ধরছে আবার আমাদের সার্জেন্ট, পুলিশ সার্জেন্ট। উনি ধরে ওনার কাগজপত্র সব চেক করতেছে। ঠিক আছে। হ্যাঁ। আমরা আসলে একটা ভুল ধারণা রাখি সবসময়, যে মানে না না, এটা ওনার পুলিশ ব্লগ আর কি। মানে বিনা কারণে হয়রানি করে। স্যার দেখেন, মানে একদম কাগজপত্র ঠিক আছে, সব ওকে, ছেড়ে দিলাম না, ছেড়ে দিল। তাহলে আমরা হয়রানি করলাম রে ভাই। সেটাই তো মানুষের ভুল ধারণা। মানুষের যে ভুল ধারণাটা, মানুষ যে বলে, মানুষ কিন্তু অনেক বলে, স্যার আপনি কি জানেন, মানুষ অনেক বলে যে পুলিশ শুধু শুধু হয়রানি করে, শুধু শুধু হয়রানি করে, কিন্তু হয়রানি না। এটা একটা রাইট, পুলিশের এটা আইন, সে এটা করবে, সে সব ঠিকঠাক আছে, ছেড়ে দিল, ওকে যান, ওকে ভাই। ওই যে উনি একজন হেলমেট নেই, অবশ্যই ওনার একটা ফাইন হবে, অবশ্যই ফাইন হবে, তার দাঁড়িয়ে নাই। আর ওনার সব আছে, কাগজপত্র সব ওকে, তাকে ছেড়ে দিল। আল্লাহ হাফেজ স্যার।
হাফ প্যান্ট হয়ে তোমাকে তোমাকে দিয়ে রাখা ইনশাল্লাহ। অনেকক্ষণ ড্রাইভ করার পরে আসলে হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ওই ভাইটার। উনি অনেক কষ্ট পাইতেছিল যে ভাই অনেক শীত, অনেক ঠান্ডা পড়ছে, তো এই কারণে একটু ব্রেক দিতে চাইলো চা খাওয়ার জন্য। তো আমরা ব্রেক দিলাম চা খাওয়ার জন্য। এটা হচ্ছে আপনার চক্রবর্তী বলে এই এলাকাটার নাম। এটা আপনার চন্দ্রা থেকে একটু আগে আর কি, 7 থেকে 8 কিলোমিটার দূরে। আসলে আমি জানি না যে আসলে আমি আজকে জানাজা ধরতে পারবো কিনা আমার নানুর। তো এখন এটা এখান থেকে আমরা এখন রওনা হয়ে যাব। রওনা হয়ে সরাসরি আমরা চন্দ্রা চলে যাব। চন্দ্রা গিয়ে দেখা যাক কি হয় আসলে, আমি ঠিকঠাক মতো বাস পাই কি না। দেখতে দেখতে চলে আসলাম চন্দ্রা, এবং ভাইয়ের সাথে আমার একটু কথা হলো। ভাই অনেক হ্যাপি আমার সাথে এই রাইডটা দিয়ে, এবং আমি অনেক খুশি হয়েছি ভাইকে। এই জন্য ভাইকে বিদায় দিয়ে আমি চলে গেলাম আমার বাস খোঁজার উদ্দেশ্যে, এবং খুঁজতেছি যে বাস কোথায় পাই, কোনটা পাই। ভালো বাস যদি না পাই তাহলে তো আবার সমস্যা। যার কারণে আমি রাস্তায় দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা দিচ্ছি যে ভালো কোনো বাস যায় কিনা। তো দেখতে দেখতে আমি পেয়ে গেলাম। আমি মধুপুর বলার পরে আমি বাসটা পাইলাম, সে দাঁড়াইলো এবং আমি ওঠার জন্য দৌড়ে চলে গেলাম। কিন্তু আমি লক্ষ্য করলাম যে ওই ভাইটার হেলমেটটা আমার মাথায় এখন রয়ে গেছে। আসলে ভাইটাকে হেলমেটটা দিতে আমার মনে নেই। এটা আসলে খুব বড় সড়ো মিস্টেক হয়ে গেছে আমার। আমি তখনও বুঝতে পারি নাই, পরে ওঠার পরে আমি দেখতে পারলাম যে হেলমেটটা আমার মাথায় রয়ে গেছে, এবং কন্ট্রাক্টর আমাকে বলতেছে যে সাইডে দাঁড়ানোর জন্য সিট নেই, দাঁড়ায় যেতে হবে। তখন আমি বুঝতে পারলাম যে এই হেলমেটটা আমার কাছে। ভাই আপনার হেলমেটটাই যে ভাই নিয়ে নিছে, হ্যাঁ দামি তো কিছু রাইগার না, ঠিক আছে? কখনো যদি দেখা হয় তাহলে দিয়ে দিন। আমি ওই ভাইটার উদ্দেশ্যে বললাম যে ভাই আসলে মনে ভুলে নিয়ে এসে পড়ছি, কিছু মনে করিয়েন না, আল্লাহর রাস্তায় মাফ করে দিন আমাকে। আসলে সমস্যা যেদিন হয় চতুর্দিক থেকেই হয়। একটু আগাতে না আগাতেই আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। তো টায়ার পাঞ্চার ঠিক করতেছে এটাতে অনেক সমস্যা, অনেক সময় লেগে গেছে। তো এটা আমরা দেখতেছিলাম যে আসলে কতক্ষণ সময় লাগে, কিন্তু কোনোভাবেই খুব তাড়াতাড়ি হচ্ছিল না। এখানে আমার অনেকটা সময় লস হয়ে যায়। আমি আসলে ভাবতেছিলাম যে আদৌ কি আমি পৌঁছাইতে পারবো কিনা ঠিক টাইম মতো, কিন্তু আমার আসলে মন থেকে খুব খারাপ লাগতেছিল, কিন্তু আসলে কিছু করার ছিল না। বিপদ আসলে ঘাড়ের উপর চলে আসলে কোনো কিছু করার থাকে না। মধুপুরের বিনিময় এটাতে হেলমেট নিয়ে আমি চলে আসছি, ও হেলমেট আর দিতে মনে নেই। ওই হেলমেটটা এখন এখানেই আছে। এখন আবার এই জায়গায় ওই বাসের চাকা পাঞ্চার, সেটা ঠিক করানো হবে। যাত্রীরা সবাই নেমে আল্লাহ জানে যে এখানে আমরা কতক্ষণ সময় লাগবে। আমি আদৌ কি আসলে জানাজাটা ধরতে পারবো কিনা, আমার এটা খুবই খারাপ লাগতেছে। তো সকালে তো কষ্ট করে বের হওয়ার পরেও আমি এখনো যাইতে পারতেছি না। তো দেখা যাক কতক্ষণে ঠিক হয়, দেখি। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ গাড়িটা ঠিক হয়ে যায় এবং আমরা রওনা হয়ে যাই। এবং দেখুন, আপনারা একটু দেখতে থাকুন, সুন্দর পরিবেশ এটা। অনেক সময়, অনেক বাধা, অনেক বিপদ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত আমরা চলে আসলাম মধুপুর। এটা হচ্ছে মধুপুর আনারস চত্বর। আমি সিএনজিতে উঠেই সরাসরি রওনা দিয়ে দিলাম মুক্তাগাছার উদ্দেশ্যে। আর কোনো দিক না ভেবে, কোনো চিন্তা না করে আমি সরাসরি রওনা হয়ে গেলাম মুক্তাগাছার উদ্দেশ্যে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন জানাজাটা ধরতে পারি, এবং ওনার জন্য সবাই দোয়া করবেন আপনারা। এত কিছুর পর আমি জানাজাটা ধরতে পারিনি, আমি জাস্ট মাটি দিতে পেরেছিলাম। দিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।